সুপ্রিয় দর্শক, হেডলাইন 24 ইউটিউব চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি। কমল হালদার সবাইকে সালাম ও নমস্কার জানাই। আজকে প্রথম আলোর দুইটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটি উপস্থাপন করব এবং পাঠ করার চেষ্টা করব। প্রথমে বাংলাদেশের পাতায় দেখতে পাচ্ছেন একটি হেডলাইন, আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে ইরানের পথে স্পিকার। দেখি এটি এখানে ভিতরে কি কি লেখা আছে। আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে ইরানের পথে স্পিকার। একটি ছবি দেয়া আছে, স্পিকারের যাত্রাপথের ছবি সম্ভবত। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় যোগ দিতে আজ বৃহস্পতিবার সকালে দেশটির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। ছবি জাতীয় সংসদ সচিবালয়। ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে দেশটির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। স্পিকার আজ বৃহস্পতিবার সকাল 7:30 ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইরানের উদ্দেশ্যে রওনা হন। সেখানে তিনি আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নেবেন। 4 জুলাই স্পিকারের দেশে ফেরার কথা রয়েছে। জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আয়াতুল্লাহ আলী খামেনি 1939 সালের 19 এপ্রিল উত্তর পূর্ব ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন। গত 28 ফেব্রুয়ারি তিনি শাহাদাত বরণ করেন। তার বয়স হয়েছিল 86 বছর। 1979 সালে ইরানি ইসলামী বিপ্লবের পর দেশটির নতুন রাজনৈতিক ব্যবস্থায় আয়াতুল্লাহ আলী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1980 সালে তিনি কিছু সময়ের জন্য ইরানের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ইরানে ইরাক যুদ্ধ শুরু হওয়ার পর আয়াতুল্লাহ আলী ইসলামী বিপ্লবী গার্ড কোরের অর্থাৎ IRGC তত্ত্বাবধানের দায়িত্ব নেন। পরবর্তী সময়ে তিনি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। 1989 সালে রুহুল্লাহ খমেনির মৃত্যুর পর ইরানের অ্যাসেম্বলি অফ এক্সপার্টস আয়াতুল্লাহ আলীকে দেশটির সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে। বিদায়ী 2025-26 অর্থবছর প্রবাসী আয় ও রিজার্ভে স্বস্তি, রপ্তানিতে দুশ্চিন্তা। এখানে একটি তারা গ্রাফিক চার্ট যুক্ত করেছেন। এটি আপনার সংক্ষিপ্ত অনেক কিছু দেয়া আছে সাজানো, আপনারা ডাউনলোড করে পড়তে পারেন অথবা সাইটে গিয়ে পড়তে পারেন। আচ্ছা, আমি ভিতরে একটু পড়ার চেষ্টা করছি। মধ্যপ্রাচ্যের বড় সংকটের মধ্যেও দেশে প্রবাসী আয় আসার নতুন রেকর্ড হয়েছে। গত 12 মাসে প্রবাসীরা প্রায় 35 বিলিয়ন মার্কিন ডলারের প্রবাসী আয় পাঠিয়েছেন, যা স্বাধীনতার পর আর কখনোই আসেনি। প্রবাসী আয়ের ওপর ভর করে বৈদেশিক মুদ্রার রিজার্ভেরও উন্নতি হয়েছে। এখন ব্যবহারযোগ্য রিজার্ভ আছে প্রায় 32 বিলিয়ন ডলার। প্রবাসী আয় ও রিজার্ভে স্বস্তি থাকলেও পণ্য রপ্তানিতে দুশ্চিন্তা বাড়ছে। সদ্যবিদায়ী অর্থ বছরের প্রথম 11 মাসে পণ্য রপ্তানি কমেছে প্রায় 3.5%। বড় বাজার ইউরোপীয় ইউনিয়নের রপ্তানি বেশি কমেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের মতো বাজারেও চাহিদা কম। এ কারণে রপ্তানিমুখী কারখানা বন্ধের ঘটনাও ঘটেছে। বৈদেশিক মুদ্রা আয়ের বড় দুই উৎস প্রবাসী আয় ও পণ্য রপ্তানি নিয়ে স্বস্তি ও অস্বস্তিকে সঙ্গী করেই নতুন 2026-27 অর্থবছর শুরু হয়েছে। তবে অর্থবছরের শেষ পর্যন্ত প্রবাসী আয়ের ইতিবাচক গতিধারা ও পণ্য রপ্তানি আবার ঘুরে দাঁড়াতে পারবে কিনা তা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করছে। ব্যাংকার, ব্যবসায়ী, অর্থনীতিবিদরা বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ পুরোপুরি বন্ধ হলে প্রবাসী আয় বৃদ্ধির সুযোগ বাড়বে। অন্যদিকে বিশ্ববাজারে পণ্যের চাহিদা বাড়লে পণ্য রপ্তানি পরিস্থিতির উন্নতি হতে পারে। যদিও ইউতে পণ্য রপ্তানিতে প্রতিযোগিতা বাড়বে, তবে মধ্যপ্রাচ্যের সংকটের সমাধান না হলে শেষ পর্যন্ত সব হিসাব নিকাশ পাল্টে যাবে।
এদিকে পণ্য রপ্তানি কিছুটা কমলেও প্রবাসী আয়ে ভালো প্রবৃদ্ধির কারণে রিজার্ভ বেড়েছে। গত বছরের 30শে জুন মোট রিজার্ভ ছিল 31.77 বিলিয়ন। তার মধ্যে আইএমএফের হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী রিজার্ভের পরিমাণ ছিল 26.74 বিলিয়ন ডলার। আর গত মাসে মোট রিজার্ভ বেড়ে হয়েছে 36.08 বিলিয়ন। এ সময়ে BPM-6 অনুযায়ী রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে 31.53 বিলিয়ন। অবশ্য রিজার্ভ বৃদ্ধির আরেকটি কারণ হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি কম। এতে আমদানি সেভাবে বাড়েনি। যদিও ইরান যুদ্ধের কারণে বাড়তি দামে জ্বালানি কিনতে বাধ্য হয়েছে সরকার, তাতে রিজার্ভের উপর চাপ বেড়েছে। তা না হলে রিজার্ভ আরও বেশি থাকত। প্রবাসী আয় রেকর্ড। 2 বছর আগে রাজনৈতিক পট পরিবর্তনে হঠাৎ করে প্রবাসী আয়ে বড় উল্লম্ফন দেখা যায়। তাতে গত 2024-25 অর্থবছরে ব্যাংক মাধ্যমে প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হয় প্রায় 27%। ওই অর্থবছর প্রথমবারের মতো প্রবাসী আয় 30 বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। সেই ধারাবাহিকতায় সদ্য বিদায়ী অর্থবছরে প্রবাসী আয়ে নতুন রেকর্ড হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত ডিসেম্বর থেকে মে পর্যন্ত প্রতি মাসেই 3 বিলিয়ন ডলারের প্রবাসী আয় এসেছে। এতে বিদায়ী 2025-26 অর্থবছরের 27 জুন পর্যন্ত 35.20 বিলিয়ন ডলারের প্রবাসী আয় এসেছে, যা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি। এই আয় গত অর্থবছরের তুলনায় 16% বেশি। বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মোস্তফা কে মুজেরি প্রথম আলোকে বলেন, প্রবাসী আয় বাড়ার অন্যতম কারণ প্রধান হুন্ডিতে অর্থ আসা কমে যাওয়া। হুন্ডির মাধ্যমে টাকা পাচার হতো। এছাড়া বৈধ ও অবৈধ পথে ডলারের দামের পার্থক্য কমে এসেছে। পাশাপাশি বৈধ পথে আয় পাঠানো ও গ্রহণ সহজ হয়েছে, ফলে প্রবাসী আয় আসা বেড়েছে। এই ধারা বহাল রাখতে নতুন বাজার খোঁজা ও দক্ষ শ্রমিক পাঠানোর প্রতি মনোযোগ দিতে হবে। পণ্য রপ্তানি কমেছে। সদ্য বিদায়ী অর্থবছরের প্রথম 11 মাসে জুলাই মে 4,380 কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় 2.5% কম। তার আগের অর্থবছরের একই সময়ে রপ্তানি হয়েছিল 4,495 কোটি ডলারের পণ্য। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী গত জুলাইয়ে 477 কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। তারপর জানুয়ারি, এপ্রিল ও মে মাসে 4 বিলিয়ন ডলারের বেশি পণ্য রপ্তানি হয়েছে। বাকি মাসগুলোয় এই পরিমাণ কমে যায়। এসব মাসে 3 বিলিয়ন ডলারের বেশি পণ্য রপ্তানি হয়েছে। রপ্তানিকারকরা বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছর বিভিন্ন দেশ থেকে পণ্য আমদানিতে পাল্টা শুল্ক আরোপ করেন। এতে তৈরি পোশাকের বড় বাজার যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি ধাক্কা খায়। শুধু তাই নয়, ইউরোপের বাজারেও তীব্র প্রতিযোগিতার মধ্যে পড়েন বাংলাদেশের উদ্যোক্তারা। ইরান যুদ্ধ শুরু হলে সংকট আরও প্রকট হয়। ফলে তৈরি পোশাক রপ্তানি কমে গেছে। তার প্রভাবে শ্রমিক ছাঁটাই ও কারখানা বন্ধের ঘটনা বাড়ছে। জানতে চাইলে নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন BKME-এর সাবেক সভাপতি ফজলুল হক বলেন, বিশ্ববাজারে এক ধরনের মন্দাভাব রয়েছে। সেখানে আমাদের করণীয় সীমিত। তবে চীন ইউইর বাজারে যেভাবে আগ্রাসী বিপণন করছে, আমাদেরও তেমন করতে হবে। তা না হলে আমাদের বাজার হারানোর প্রবণতা বাড়বে। আগ্রাসী বিপণনের জন্য প্রথমে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনার ভিত্তিতে সরকারের কৌশল নির্ধারণ করতে হবে। প্রতিযোগিতা সক্ষমতা ও পণ্য বৈচিত্র্য আনতে উদ্যোক্তাদের চেষ্টা বাড়াতে হবে। এজন্য সরকারকেও সব ধরনের সহায়তা দিতে হবে। প্রিয় দর্শক, এই ছিল আজকের আমার হাতে হেডলাইন 24 ইউটিউব চ্যানেলের
বিশেষ উপস্থাপনা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। ভিডিওর কোয়ালিটি কেমন তাও জানাবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।